নমস্কার, আপনারা দেখছেন টাইমস বাংলা টিভি আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মিজানুর রহমান রোহিত। যারা চাকরির পরীক্ষার্থী, বিশেষ করে ডব্লিউবিসিএস এর অ্যাসপিরেন্ট এবং যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে তোমাদের সঙ্গে রয়েছেন ইউপিএসসি এবং পিএসসির বিখ্যাত ট্রেনার এবং মোটিভেশনাল স্পিকার রুদ্র মুখার্জি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি টাইমস বাংলা টিভিতে। ধন্যবাদ প্রত্যেককে, আপনাকেও এবং টাইমস বাংলাকে। থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। স্যার, যে বিষয়টা জানতে চাইবো আপনার কাছ থেকে সেটা হচ্ছে যে চাকরির পরীক্ষার্থীরা একটা সময় পরে প্রিপারেশন নিতে নিতে তাদের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে যে না, বোধহয় আমাদের দিয়ে কিছু হবে না। কিন্তু এটা কি সত্যি? দেখুন, ব্যাপারটা হলো যে এই ফ্রাস্ট্রেশন আসাটা খুব স্বাভাবিক, মানে ইটস আ পার্ট অফ লাইফ। আমি নিজে যেটা দেখেছি যে আমি প্রায় 11 থেকে 12 বছর স্টুডেন্টদের সাথে ডিল করছি এবং আমি দেখেছি যে অনেক ভালো ভালো স্টুডেন্ট, তারা হয়তো একটা ব্রাইট একটা কেরিয়ার হয়তো গো থ্রু করেছে, ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড আছে, তারপরেও তারা সাকসেসফুল হচ্ছে না। এবং সাকসেসফুল না হওয়ার জন্য এটা এক্সাম্পল হিসেবে ক্রিয়েটেড হয়ে যাচ্ছে একটা, যে আমার পাশের বাড়ির ছেলেটা আমার থেকে পড়াশোনায় ভালো, ও সাকসেসফুল হয়নি, আমি যখন স্টার্টই করছি এই ভয়টা নিয়ে। সুতরাং এই ফ্রাস্ট্রেশন, ভয় এবং ফেলিওরের যে একটা বলা যেতে পারে অ্যাংজাইটি, এগুলো থাকা খুব স্বাভাবিক। এগুলো প্রত্যেকটা জিনিসই থাকে। কিন্তু আমার প্রবলেম সেই জায়গায় যখন স্টুডেন্টরা আলটিমেটলি এইটাকে কিভাবে ডিল করতে হবে এটা নিয়ে ভাবে না, ভেঙে পড়ে, সাকাম করে দেয়, আলটিমেটলি হাল ছেড়ে দেয়। আমাদের মনে রাখতে হবে দু ধরনের প্রিপারেশন হয়। একটা ফিজিক্যাল প্রিপারেশন, মানে আমাকে চাকরি পেতে গেলে পড়তে হবে, সাবজেক্টগুলো জানতে হবে, এটা ক্লিয়ার, যেটা সব স্টুডেন্টরাই করে। আর একটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন। মেন্টাল প্রিপারেশনটা হচ্ছে এই হার্ড টাইমটা কিরকম ভাবে আমি করতে করবো, ফেলিওর এলে সেইটাকে আমি কিরকম ভাবে ডিল করবো। আমার লাইফেও ফেলিওর আসতে পারে, তো সেই ফেলিওরটাকে আমি কিভাবে ডিল করবো। কারণ ফেলিওর মানেই যদি থেমে যাওয়া হয়, তাহলে আমরা কিন্তু আজকে এই মানব জাতি আগাতাম। একদম একদম। সমস্ত জায়গায় ইনভেনশনের ক্ষেত্রে সব জায়গায় ফেলিওর এসেছে, সেখানে কিন্তু থেমে যায় মানুষ, তাই আমাদেরও থামলে চলবে না। রাইট। তো চাকরির পরীক্ষার্থীরা, তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। সুতরাং ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আমরা পরবর্তী প্রশ্নে যাব স্যারের কাছে। স্যার, একটা বিষয় কিন্তু যে পরীক্ষার হলে যাওয়ার পরে প্রিপারেশন ঠিকঠাকই আছে, কিন্তু পরীক্ষার হলে যাওয়ার পরে ছাত্রছাত্রীদের মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে, মানে অনেক জানা প্রশ্ন তারা ভুল করে চলে আসে। এটা কিভাবে নিজেদের প্রস্তুত করলে এই নার্ভাসনেসটা কেটে যাবে? দেখুন, খুব সহজ বিষয় যদি আমরা খুব সহজভাবে দেখি ব্যাপারটাকে, ব্যাপারটা খুব সহজ। আমরা ছোটবেলাতে যখন স্কুলেতে পারফর্ম করেছি, আমাদের নিশ্চয়ই মনে আছে যে আমরা ফর এক্সাম্পল কেউ রেসিটেশন করবো, আবৃত্তি করবো, কেউ নাচবো, কেউ গাইবো। ছোটবেলাতে কিন্তু স্টেজ যখন শোটা আছে তার 2 দিন আগে কি 3 দিন আগে আমরা কিন্তু স্টেজেতে উঠে আমরা কিন্তু প্র্যাকটিস করেছি। এরকম নয় যে আমরা কিন্তু 4 দেয়ালের মধ্যে বন্দি থেকে রুমের মধ্যেই আমরা প্র্যাকটিস করছি। একই রকম খেলার ক্ষেত্রেও তাই। আমরা যখন খেলছি হয়তো ছোট মাঠে খেলছি, কিন্তু আলটিমেটলি বড় মাঠে যে আমরা কিন্তু প্র্যাকটিস করছি, স্টেডিয়ামে পৌঁছে প্র্যাকটিস করছি। তো এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের কাছে এই অপশনটা থাকে না যে পরীক্ষার আগে আমরা পরীক্ষা হলেতে গিয়ে পরীক্ষা দেবো। আমরা যেটা করতে পারি, একটা পরীক্ষার এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি আমাদের বাড়ির মধ্যেই, যাতে করে আমরা বুঝতে পারি যে পরীক্ষার সময় যে অ্যাংজাইটি গুলো হয় সেগুলো কি ধরনের অ্যাংজাইটি, সেগুলো কিরকম ভাবে হ্যান্ডেল করা যায়। তো আমরা যেটা করতে পারি খুব সহজে, সেটা হচ্ছে আমরা প্রচুর মক টেস্ট দিতে পারি। ঠিক যেরকম ভাবে পরীক্ষা হয় সেরকম আমরা একটা কোয়েশ্চেন পেপার রেডি করতে পারি, সিনিয়রদের কাছ থেকে আমরা নিতে পারি, পুরোনো ওল্ড কোনো একটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারকে সলভ করতে পারি, এবং আমরা টাইম ধরে এক্স্যাক্টলি যেরকম ভাবে আমরা পরীক্ষা দেবো সেরকম ভাবে চেয়ার টেবিলেতে বসে আমরা কিন্তু নিজেকে এটা ফিল করাতে পারি যে আমরা এক্সামের একটা এনভায়রনমেন্টে আছি এবং আমাকে পারফর্ম করতে হবে। এইভাবে যদি আমরা লাগাতার অন্তত 10-15 বার করতে পারি পরীক্ষা হলে পৌঁছানোর আগে, তাহলে কিন্তু এই নার্ভাসনেসের ম্যাক্সিমামটাই কেটে যাবে। একদম একদম। আচ্ছা, আমি ডব্লিউবিসিএস এর কথা বলছি না, আমি যদি সব পরীক্ষার কথাই বলি, যেমন সামনে প্রাইমারি আছে কিংবা এসএসসি যদি হয়, তো সেক্ষেত্রে সব পরীক্ষার্থীদের জন্যই স্ট্র্যাটেজি প্ল্যানটা কি হবে, যদি আপনি সেটা একটু বলে দেন ছাত্রছাত্রীদের। সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখেছি একটা, মানে ইন জেনারেল একটা ভিউ কাজ করছে, সেটা হচ্ছে ভ্যাকেন্সি কম। ভ্যাকেন্সি কম তার মানে আমার চান্স কম। এই যে এই ধারণাটা, এটাকে সবার আগে বদলাতে হবে। ব্যাপারটা হচ্ছে আমার কিন্তু একটাই সিট লাগবে, কোনো পরীক্ষাতে কিন্তু একটার থেকে কম সিট নেই। এবার আমি যদি আরো 5 জনের কথা ভাবি, 5 জনের নিরিখে ভাবি যে এত ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, সেই হিসাবে প্রপোর্শনেটলি কম, মানে আমার চান্সটা কিন্তু কম।
সেইভাবে যদি ভাবি তার মানে আমি বেসিক্যালি কম্পিটিশনে পার্টিসিপেট করছি এবং নিজেকে ফিল করাচ্ছি যে 5 লাখ ছেলেমেয়ের মধ্যে আমি একটা সাধারণ প্রাণী, আমি কি করব। কিন্তু এইভাবে ভাবলে চলবে না, এই অ্যাপ্রোচটাই পুরোটা ভুল। আমাকে বুঝতে হবে যে ভ্যাকেন্সি কম, এই আলোচনাটা কখন হবে, যখন আমরা সরকারের বলা যেতে পারে যে সমস্ত স্টেপ গুলো গভর্নমেন্ট নিচ্ছে, নিরক্ষরতা দূরীকরণ থেকে শুরু করে একদম কর্মসংস্থান পর্যন্ত, তার সমালোচনা করতে বসেছি, তখন ভ্যাকেন্সি কম না বেশি আলোচনা করা যেতে পারে। কিন্তু একজন স্টুডেন্টের পার্সপেক্টিভেতে ভ্যাকেন্সি নিয়ে ভাবা উচিত না। সবার প্রথম এটা, এই অ্যাপ্রোচটা রাখার জন্য তাদের মধ্যে কিন্তু প্রথমেই একটা ভয় কাজ করছে যে আমার চান্স কম। তোমার ঠিক ততটাই চান্স আছে, প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলবো, যতটা আর 5 জনের আছে। এবার একজনকে যখন নেওয়া হচ্ছে সেটা আমি নয় কেন, এই অ্যাটিটিউডটা রাখলে কিন্তু সবার প্রথমেতেই আমি একটা পজিটিভ আউটলুক নিয়ে স্টার্ট করছি। সেকেন্ড ব্যাপার যেটা হচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্টরা যেটা ভুল করছে সেটা হচ্ছে তারা ওই মেন্টাল প্রিপারেশনটা নিচ্ছে, তারা পড়াশোনা করে যাচ্ছে। পড়াশোনা করার ক্ষেত্রে অনেক ভুল থাকছে। আজকে ইন্টারনেট থেকে যাওয়ার জন্য ইন্টারনেট আমাদের কাছে কিন্তু একটা বড় সোর্স। আগে আমরা জানতাম না, যখন ইন্টারনেট ওই রকম ভাবে আমরা ইউজ করতাম না, যে টপাররা কি পড়াশোনা করছে, কি করছে না করছে। এখন আমাদের কাছে সমস্ত কিছুই অ্যাভেলেবল ইনফরমেশন। আমরা জানি যে প্রপার কোন বইটা পড়তে হবে। এখনো দেখি প্রচুর ছেলে মেয়ে কিন্তু পুরোনো দিনের বই যেগুলো হয়তো খুব একটা ইউজ হচ্ছে না সেগুলোকে ফলো করছে। আমার প্রশ্ন, কেন? আমাদের কাছে যখন আপডেটেড ভার্সন আছে, যখন টপাররা বারবার করে বলছে, বিভিন্ন ইন্টারভিউতে বলছে যে এই বইগুলো থেকে আলটিমেটলি কোয়েশ্চেন পিক করা হচ্ছে, তো আমি সেগুলি পড়বো। কারণ আমাকে নলেজ গ্যাদার করতে হবে না, পরীক্ষাটা ক্র্যাক করতে হবে। তারপরে আমাকে সঠিক বই খুঁজে নেওয়ার পরে আমাকে কিন্তু একটা ডিসিপ্লিন রুটিনে আসতে হবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু সারাটা দিন কাটিয়ে দিচ্ছে অ্যাংজাইটি, ভয়, এগুলোর মাধ্যমে। ভ্যাকেন্সি কম, আমার চান্স কম, তার মানে আদৌ কি চাকরি পাওয়া যাবে? আমি যদি জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট হই তাহলে কম্পিটিশন আরো টাফ, কারণ রিজার্ভ ক্যাটাগরিদের জন্য গভর্নমেন্ট আলাদা সুযোগ সুবিধা দিচ্ছে। এই ধরনের নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে কোনো পজিটিভ কাজ হতে পারে না। সুতরাং আমাকে কিন্তু রুটিনটা বানাতে হবে এই নেগেটিভ চিন্তা ভাবনা গুলো করার জন্য নয়, আমাকে সারাদিনের রুটিনটা বানাতে হবে যে আমি সাবজেক্ট গুলোকে কিভাবে কভার করবো। যদি আমার কাছে 10টা সাবজেক্ট থাকে, ফর এক্সাম্পল একটা যে কোনো এক্সামের জন্য রাফলি বলছি কভার করতে হবে, আমি কিন্তু একটা করে সাবজেক্ট নিয়ে পড়া শুরু করে দিলাম, এটা করলে হবে। আমার কাছে পুরো রুটম্যাপটা থাকতে হবে। আমার হয়তো 3 মাস পরে কি 6 মাস পরে পরীক্ষা, আমার কতটা টাইম লাগছে সেটা কিন্তু ম্যাটার নয় একটা বই পড়তে। আমাকে 6 মাসের মধ্যে 10টা সাবজেক্ট কমপ্লিট করতে হবে। সুতরাং এই 10টা সাবজেক্টকে 6 মাসের মধ্যে কমপ্লিট করতে গেলে আমরা খুব সহজ অঙ্কের নিয়মেই বের করে ফেলতে পারি যে আমরা এক একটা সাবজেক্টের পিছনে কত মাস টাইম দিতে পারবো। এবং আমার কাছে যদি থাকে 6 ঘন্টা সারাদিনে, আমাকে ওই 6 ঘন্টার মধ্যে আমি যদি দেখি আমাকে 10 দিনে একটা সাবজেক্ট কমপ্লিট করতে হয়, মানে 60 আওয়ার্স আছে, 6 ঘন্টা করে পার ডে পড়ছি 10 দিন, তো 60 আওয়ার্স এর মধ্যে আমাকে বইটা কমপ্লিট করতে হবে। এরকম নয় যে বইটা খুব মোটা বই, ওটা পড়তে আমার 3 মাস লাগে, তাহলে আমাকে টাইম বাড়াতে হবে। সুতরাং এই ক্যালকুলেশনটা খুব সিম্পল ভাবে কিন্তু করা যায় যে আমার কাছে অ্যাভেলেবল টাইম এতটা আছে, এর মধ্যে আমাকে এটা কমপ্লিট করতে হবে। সেটা যদি পসিবল না হয় টাইম বাড়াতে, আদারওয়াইজ যদি পসিবল হয় সেই টাইমের মধ্যে আমরা রুটিন মাফিক যদি করতে থাকি, পুরো সিলেবাসটাকে প্রপারলি কভার করতে পারি, একটা পজিটিভ অ্যাটিটিউড রাখি, তাহলে কিন্তু অবশ্যই পসিবল। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আপনি শেষে কি বার্তা দেবেন? যে মূলত যেটা হয়, মানে ভ্যাকেন্সি আসছে না, চাকরির কোনো খবর নেই, মানে এই জায়গাটায় ছাত্রছাত্রীরা কিভাবে নিজেদের ডিপ্রেশনটাকে কন্ট্রোল করবে? আমি সবার প্রথমে বলবো যে আমাদের ইন্ডিয়ার মতো একটা কান্ট্রিতে যেখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে এবং গভর্নমেন্টের তরফ থেকে ইম্পর্টেন্ট এরিয়াগুলোকে মেনটেন করা হয়, আস্তে আস্তে বেশ কিছু জিনিসের প্রাইভেটাইজেশন হয়ে গেছে কথা, কিন্তু তারপরেও কিন্তু গভর্নমেন্টের কাছে এনাফ পোর্টফোলিও আছে যেগুলো আলটিমেটলি সাধারণ যে সমস্ত ছেলেমেয়েরা আছে, মানে জেনারেল ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছে, তাদের জন্যই আছে এবং তারাই কিন্তু ভালোভাবে এটাকে হ্যান্ডেল করতে পারবে। সুতরাং আমি সবার প্রথমেই বলবো একটা পজিটিভ অ্যাটিটিউড রাখতে, যে গভর্নমেন্টই থাকুক সেই গভর্নমেন্ট সবসময় কর্মসংস্থান করবে, শুধুমাত্র নিজের কারণে নয়, এটা দরকার বলে করবে। এবং আলটিমেটলি ভ্যাকেন্সি আজকে হয়তো কিছুটা কম, কালকে আবার বাড়বে। ওভারঅল কিন্তু দেখতে গেলে লাস্ট 10 বছরে যদি আমরা দেখি, ভ্যাকেন্সি আপ ডাউন হতে হতে একটা অ্যাভারেজ কিন্তু মেনটেন করেই রেখেছে ফিউচারের উপর। সুতরাং সবার আগে একটা পজিটিভ অ্যাটিটিউড রাখতে হবে যে আলটিমেটলি আমরা যে পড়াশোনা করছি কম্পিটিটিভ এক্সামের জন্য, আমরা কিন্তু যদি ঠিকভাবে লেগে থাকতে পারি 2 থেকে 3 বছর হয়তো টাইম লাগবে আমাদের, আমরা কিন্তু WBCS ছাড়াও যদি আমি অন্যান্য এক্সামের কথা বলি, সেগুলো কিন্তু আছে যেগুলো আমি অ্যাটেম্প্ট করতে পারবো। সেকেন্ড ব্যাপার সেটা হচ্ছে হিউজ কম্পিটিশনের কথা যেটা ভাবছি, হিউজ কম্পিটিশন হবে, যে কোনো ভালো জিনিসই হয়। আজকে ইউপিএসসির কথা যদি বলি, সেখানেতে কিন্তু কম্পিটিশনটা শুধুমাত্র কোয়ান্টিটেটিভ নয়, কোয়ালিটেটিভ প্রচন্ড রকম।
প্রচুর ইউপিএসসি টপার আমরা দেখেছি যারা বিদেশের বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতো, সেইখান থেকে রিজাইন করে এসে ইউপিএসসি দিচ্ছে। তার মানে তারা কতটা কনফিডেন্ট, একই সাথে তারা কতটা ডিটারমাইন্ড, তারা জানে যে আমাকে এটা করতেই হবে। কিন্তু তাদের পাশাপাশি কিন্তু আমরা এরকমও ছেলে মেয়ে দেখতে পাচ্ছি। এই বছরই কলকাতা থেকে আমরা দুজনকে দেখতে পেয়েছি, দুজন টপার, এবং আমরা প্রচুর ছেলে মেয়েকে কিন্তু দেখতে পাই যারা কিন্তু অনেক বছর পড়াশোনা করছে, করে আলটিমেটলি ফেলিওর হতে 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 আলটিমেটলি সাকসেসফুল হচ্ছে। সুতরাং এই অ্যাটিটিউডটা ধরে রাখতে হবে যে আমার কিন্তু 2টো অ্যাটেম্প কি 3টে অ্যাটেম্প কি 4টে অ্যাটেম্প, আলটিমেটলি আমি এটা করবোই, আমাকে করতে হবে। এবং প্রত্যেকটা ফেলিওর থেকে আমাকে শিখতে হবে, ভেঙে না। যে আমি যদি ভেঙে পড়ি যে আমি ফেল করে গেলাম, তাহলে কিন্তু আলটিমেটলি শিখতে পারবো না এবং কাজে লাগবে। আমি ফেল করেছি, খুব ভালো কথা, কেন করেছি, কোন জায়গাটা ঠিক করতে পারলে ফেল করতাম না, এই অ্যাটিটিউডটা যদি ধরে রাখতে পারে স্টুডেন্টরা, অবশ্যই তারা সাকসেসফুল হতে পারে। এবং একই সাথে তাদেরকে মাথায় রাখতে হবে যে ইন্টারনেটের মাধ্যমে তারা যদি পড়াশোনা করে খুব স্মার্ট ভাবে, সবসময় বই কিনতেই হবে এরকম নয়, খুব স্মার্ট ভাবে তারা পড়াশোনা করতে পারবে, অনলাইনে পড়তে পারে, ইউটিউবে প্রচুর ফ্রি ভিডিও আছে সেগুলো দেখতে পারে, টপারদের সাজেশন নিতে পারে। এবং এইরকম ভাবে তারা কিন্তু যদি নিজেদের একটা রুটিন বানিয়ে নিতে পারে, প্রথমে বুঝতে হবে কি পড়বো, সেই বইগুলোকে জোগাড় করা বা মেটেরিয়াল জোগাড় করা, এবং এইটাকে আমাকে এই পার্টিকুলার টাইম পিরিয়ডের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং প্রচন্ড রকম ভাবে মক টেস্ট দেয়া, যে প্রশ্নটা খুব রেলিভেন্ট কোয়েশ্চেন আপনি সবার প্রথমে করলেন, যে এই স্টেজ অ্যাংজাইটি এটাকে কি করে কাটাবো, এক্সাম হলে যে অ্যাংজাইটি এটাকে কাটানোর জন্য বারবার মক টেস্ট দিতে হবে। এবং মক টেস্টটা কিন্তু পরীক্ষার মতন করে দিতে হবে, যেরকম পরীক্ষার এনভায়রনমেন্ট হয় সেরকম ভাবে। তার মাঝখানে আমি উঠে চলে গেলাম, 10 মিনিট আমি একটু ব্রেক নিয়ে নিলাম, বা কোনো একটা জিনিসের উত্তর পারছি না অথচ জানি তাই মোবাইলে সার্চ করে নিলাম, এটা করলে হবে। বিষয়টাকে ডিসিপ্লিন রাখতে হবে, কারণ ইটস আ ম্যাটার অফ সেলফ ডিসিপ্লিন। আমাকে সেলফ ডিসিপ্লিন প্র্যাকটিস করে যেতে হবে 2 বছর 3 বছর, আলটিমেটলি সাকসেসফুল হয়ে যায়। বাকিদের কথা ভাবলে চলবে না, কে হয়েছে কে হয়নি। ভ্যাকেন্সি যতই থাক, একটার কম কোনোদিন ভ্যাকেন্সি থাকবে না, এন্ড দ্যাট ওয়ান পারসন ইজ ইউ ক্যান ফুলফিল দ্য ভ্যাকেন্সি। একদম একদম। স্যার, আরেকটা বিষয় আপনার থেকে জানতে চাইবো, যে ছাত্রছাত্রীরা একটা পরীক্ষার পেছনে ছুটতে থাকে। যেমন আমি যদি এসএসসি প্রাইমারির কথা, কিন্তু স্টেট গভর্নমেন্ট বলুন, সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন, অনেক এক্সাম আছে, কিন্তু তারা ম্যাক্সিমাম যেটা ভুলটা করে থাকে যে একটা এক্সামের পেছনে ছুটতে থাকে। এতে কি হচ্ছে, মানে যেমন এসএসসি নিয়োগ হচ্ছে না, প্রাইমারিতে নিয়োগ হচ্ছে না, তাদের মধ্যে ডিপ্রেশনটা অনেক বেশি কাজ করছে। এই জায়গা থেকে স্টুডেন্টরা কিভাবে বেরিয়ে আসবে? অবশ্যই একটা এক্সামের পিছনে হয়তো ফোকাস করাটা আজকের দিনে কঠিন একটু, কারণ যখন এটার মধ্যে এই ভ্যাকেন্সির মধ্যে আপ ডাউন থাকবে বা এক্সামটা কন্ডাক্ট করার ক্ষেত্রে ইরেগুলারিটি থাকবে, একটা লং গ্যাপ থাকবে, তখন কিন্তু আপনি ওই টাইমটা লুজ করছেন। সুতরাং সেই ক্ষেত্রে যদি কারুকে ফোকাস করতে হয় কোনো বড় এক্সামের জন্য, সেই ফোকাসটা একটাই রাখুক, কিন্তু তার সাথে অন্যান্য এক্সাম দিকে আমি এটা বলবো। যদি বড় এক্সামের কথা বলি, যদি আমরা ইউপিএসসির কথা বলি, ওয়েস্ট বেঙ্গলে আমরা ডব্লিউবিসিএস এর কথা বলি, বা যদি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের সিজিএল বা এইচএস লেভেলের কথা বলি, এইরকম একটা এক্সাম বা ব্যাংক পিও, আমি কোনো একটা এক্সামকে আমি প্রাইমারি ফোকাসে রাখলাম যে এইটা আমার উদ্দেশ্য, এটা আমি চাইছি, এটা আমার ড্রিম। এর বাইরে বাকি এক্সাম গুলো দেওয়ার মাধ্যমে দুটো জিনিস হয়। এক হচ্ছে আপনি তো অনেক বেশি প্র্যাকটিক্যাল নলেজ এন্ড কনফিডেন্স গেইন করবেন, ফেল করলেও কিন্তু ভুল নেই, এখানে কোনো দোষ নেই। আমি যেটা বারবার বলছি, ফেলিওর থেকে আপনাকে শিখতে হবে, ফেলিওর আপনাকে স্ট্রং বানাবে। আর সেকেন্ড ব্যাপার সেটা হচ্ছে অন্যান্য এক্সাম গুলো দেওয়ার মাধ্যমে সে কিন্তু আলটিমেটলি সিজনড হবে, মানে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন করবে, অনেক বেশি ম্যাচুরিটি গেইন করবে, কারণ সে কিন্তু প্রত্যেকটা এক্সামের প্যাটার্ন আলাদা। এই ফ্লেক্সিবিলিটি মাইন্ডের মধ্যে তৈরি হবে যে আমি এই এক্সামটাতে এইটাতে ফোকাস করবো, একটা অ্যানালিটিক্যাল মাইন্ডও ডেভেলপ করবে। কারণ অনেক ক্ষেত্রে অনেক এক্সামেতে কিন্তু পার্টিকুলার কোনো জায়গাতে ফোকাস করা হয়, কয়েকটা সাবজেক্টের উপরে জোর দেওয়া হয়। যদি আমি উদাহরণ দিই, যেমন ম্যাথকে আপনাকে স্ট্রং করতে হবে যদি আপনি সেন্ট্রালের স্টাফ সিলেকশন কমিশনের কথা বলেন, বিশেষ করে গ্রাজুয়েট লেভেল। ম্যাথমেটিক্স যদি আপনার স্ট্রং না হয়, ওই জায়গাটা মুশকিল। আবার আপনি যদি ডব্লিউবিসিএস এর কথা ভাবেন, সেখানে আপনাকে জিকেটা স্ট্রং করতে হবে। সুতরাং প্রত্যেকটা এক্সামের কিন্তু কোনো জায়গাতে আলাদা আলাদা জায়গায় এমফাসিস দেওয়া হয়েছে। তো আমি যদি সেই জায়গাগুলোকে ডিসকভার করতে পারি, ডিসকভার তখনই করতে পারবো যখন আমি চর্চা করবো এটাকে নিয়ে, এক্সাম পেপারটা দেখবো, সিলেবাসটাকে ভালো করে অ্যানালিসিস করবো, 5 জন যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে ইন্টারঅ্যাক্ট করবো, তাদের অভিজ্ঞতাগুলো জানবো। তাহলে কিন্তু আমি এইগুলো ডিসকভার করছি, এবং এগুলো ডিসকভার করার মাধ্যমে আমার অ্যানালিটিক্যাল মাইন্ড তৈরি হচ্ছে। আমি একটা এক্সামিনারের সাইকোলজিটা জাজ করা শুরু করছি, যে আচ্ছা এই এক্সামটাতে এক্স্যাক্টলি কি চাইছি, কি রিকোয়ারমেন্ট। এবং আমাকে এই রিকোয়ারমেন্ট বলতে একটা কথা অবশ্যই আমি যোগ করবো এখানে, যে রিকোয়ারমেন্ট প্রত্যেকটা এক্সামের কিন্তু আলাদা। আপনি যদি আলাদা আলাদা এক্সাম দেন কোনো অসুবিধা নেই, যদি ক্র্যাক করার জন্য, অভিজ্ঞতার জন্য হলে আলাদা,
ক্র্যাক করতে চাইলে, যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টই চাইবে, হয়তো আপনি চাকরিটা হয়তো অ্যাকসেপ্ট করছেন না, অ্যাকসেপ্ট করলেও পরে বেটার অপরচুনিটি পাচ্ছেন, আপনি কিন্তু রিজাইন করছেন। কিন্তু আপনি যদি ক্র্যাক করার কথা ভাবেন, আপনাকে বুঝতে হবে যে ওই পার্টিকুলার পোস্টের একটা ডিমান্ড আছে। ওই পার্টিকুলার পোস্টটার ডিমান্ডটা কি যদি আমি বুঝতে না পারি, তাহলে কিন্তু আমি রেডি হতে পারবো না। ম্যাক্সিমাম স্টুডেন্টের যে ভুলটা হয়, তারা কিন্তু জানেই না যে ওই পার্টিকুলার পোস্টের রিকোয়ারমেন্ট, তারা পরীক্ষা দেবে, চাকরি পাবে, তাদের উদ্দেশ্য এটা। আমার চাকরি পাওয়া দরকার, কিন্তু তার জন্য আপনি আমাকে চাকরি দিয়ে দেবেন। আমি যদি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে না পারি, চাকরিটা আমি পাবো না। সুতরাং গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট গুলোকে বুঝতে হবে এবং সেই রকম ভাবে রেডি হতে হবে। অনেক ক্ষেত্রে যদি আমরা প্রাইমারি স্কুলের কথা বলি, প্রাইমারি স্কুলে আবার রিকোয়ারমেন্ট কি, ম্যাক্সিমাম স্টুডেন্টই বলবে মানে পড়াতে হবে কি, সুতরাং আমাকে পড়াশোনা জানলেই চলবে। তাই যদি বিষয়টা হয়, একটু ভিতরে যেতে হবে। প্রচুর প্রাইমারি স্কুলের টিচারদের রিসেন্ট ভিডিও বেরিয়েছে, আমরা দেখেছি, যেখানে টিচাররা ভুল পড়াচ্ছেন। টিচারদের বেসিক নলেজটা নেই। যখন রিপোর্টাররা গিয়ে তাদেরকে ইন্টারোগেট করছেন বা ইন্টারভিউ নিচ্ছেন, হ্যাঁ, তখন কিন্তু বেসিক নলেজটা কিন্তু অভাব দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং আপনাকে বুঝতে হবে যে আপনি দেশের মেরুদণ্ড তৈরি করছেন। প্রাইমারি স্কুলের টিচারদের অনেক বেশি রেসপন্সিবল হতে হবে আমার মনে হয় দেন কলেজের টিচার। কারণ কলেজের লেকচারার বা প্রফেসর যিনি আছেন, তিনি যাই পড়ান, আলটিমেটলি আপনার নিজস্ব একটা ধ্যান ধারণা তৈরি হয়েছে, আপনি অনেক ম্যাচিওর হয়ে কলেজে গেছেন এবং আপনি নিজের থেকে নিজেকে রেডি করে নিতে পারবেন। কিন্তু প্রাইমারি স্কুলের ছেলে মেয়ে যারা আছে, তারা কিন্তু পুরোপুরি টিচারদের উপর ডিপেন্ড করবে এবং বাচ্চারা ইমিটেট করে, নকল করে। সুতরাং একজন টিচারের ব্যক্তিত্ব যেরকম ভাবে আমি বাচ্চা ছেলে হিসেবে অ্যাবজর্ভ করছি, একই সাথে আপনার নলেজ, আপনার উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন, আপনার সাবজেক্টের ডেপথ, প্রত্যেকটা প্রচন্ড রকম এসেনশিয়াল। সুতরাং আমাকে বুঝতে হবে যে বাচ্চার মতো করে আমাকে পড়াতে হবে, সেটার মধ্যে ইনোভেটিভ অ্যাটিটিউড আনতে হবে, সেটার মধ্যে একটা ফান নেচার রাখতে হবে। তো এই সবকটা হচ্ছে রিকোয়ারমেন্ট, যেগুলো উৎস আছে, এগুলো কিন্তু বলে দেওয়া নেই সিলেবাসে। আমি যদি এইগুলোকে বুঝতে পারি, তাহলে কিন্তু আমি নিজেকে সেইভাবে তৈরি করবো। আমি যদি সাবজেক্টের বেস তৈরি করার কথা বলি, যে একটা ইংলিশের সেন্টেন্স আমি গ্রামাটিক্যালি কারেক্ট লিখবো, উচ্চারণের ক্ষেত্রে আমি কারেক্ট উচ্চারণ করবো, এই সবকটা জিনিস করার মাধ্যমে কিন্তু আমি নিজেকে ডেভেলপ করছি অ্যাকচুয়ালি, এবং ওই পার্টিকুলার পোস্টের রিকোয়ারমেন্টটাকে ফুলফিল করছি। তাই এই রকম ভাবেই একটা স্টুডেন্ট আমার মনে হয় রেডি হতে পারে, এবং এইভাবে রেডি হলে তাকে অ্যাটলিস্ট কেউ আটকাতে পারবে না। কারণ আজকে এই এক্সামটাতে ক্র্যাক করতে যদি না পারে, ওইটাতে ভ্যাকেন্সি কম থাকে, এটা যদি নোটিফিকেশন নাও আসে, কোনো না কোনো এক্সাম কিন্তু তার জন্য আছে যেটা সে ক্র্যাক করতে পারবে। একদম একদম। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে শেষে কি বার্তা দেবেন আপনি? আমি অবশ্যই যেটার উপরে প্রচন্ড বেশি জোর দিই, সেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি মেন্টালি রেডি হওয়াটা খুব দরকার। কারণ আপনি যদি WBCS এর মতো এক্সামের কথা ভাবেন, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হাইয়েস্ট এক্সাম, সেই এক্সামেতে আমি যদি রেশিওর কথা বলি, পড়াশোনার জন্য যে নলেজটা লাগে, পড়াশোনার নলেজটা 40% হয়তো লাগে, বাকি 60% আপনাকে মেন্টালি রেডি হতে হবে। এটা আমার অ্যানালিসিস। কেন বলছি তার কারণ, আপনি ভাবুন যে আপনি WBCS অফিসার হিসেবে আজকে ডিএম এর অফিসে পোস্টেড হচ্ছেন এবং সেখানে আপনি অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন, ডিরেক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছেন। তার জন্য আপনাকে জানতে হচ্ছে মাধ্যমিক লেভেলের ইতিহাস বা ভূগোল। মানে ব্যাপারটা কিন্তু খুব একটা মানানসই নয়। যদি এটা বলা হতো যে যত ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসবে, যে যত ভালো রিসার্চ করে আসবে, তাদের তত বেশি নাম্বার দেওয়া হবে, সেটা কিন্তু করা হচ্ছে না। খুব সিম্পল সিলেবাস, এবং এই সিলেবাসটা আপনি গো থ্রু করতে পারলে আপনি পাস করে যাবেন। সুতরাং তাহলে পড়াশোনার উপরে জোরটা কেন দেওয়া হচ্ছে? কারণ এই পড়াশোনার বাইরে অনেক জিনিস আছে যেগুলো কিন্তু এই পুরো প্রিপারেশন পিরিয়ডটাতে আপনাকে তৈরি করতে হয়। সেটা হচ্ছে বিভিন্ন সাবজেক্ট দিয়ে দিয়েছে, একই সাথে একাধিক সাবজেক্ট করে আপনি হ্যান্ডেল করছেন। কালকে আপনি তাই করবেন, ডিএম এর অফিসে গিয়ে কিন্তু আপনি যখন ডিএমডিসি হিসেবে পোস্টেড হবেন, আপনি কিন্তু একাধিক আলাদা আলাদা কিন্তু হ্যান্ডেল করছেন একই সাথে, একটার সাথে অন্যটা কানেকশন, আলাদা আলাদা ডিপার্টমেন্টের ম্যাটার দেখছেন। সুতরাং আপনার মাইন্ডের ফ্লেক্সিবিলিটির জন্য আপনাকে একাধিক সাবজেক্ট নিয়ে ডিল করতে হবে। তো এই ব্যাপারটাকে, এটাকে নিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যায়, যেখানে আমরা দেখবো আলটিমেটলি যে মেন্টালি আপনাকে প্রিপেয়ার হতে হবে। তো আমার মনে হয় প্রত্যেকটা এক্সামের জন্য, যে কোনো এক্সামকেই যদি ছাত্রছাত্রীরা ফোকাস করে ভাবে যে আমি এটার জন্য পড়াশোনা করব, আমি বলবো যে ওই পোস্টের রিকোয়ারমেন্ট বোঝো এবং মেন্টালি নিজেকে রেডি করো, সেই রকম ভাবে বিহেভ করতে শুরু করো, সেই রকম ভাবে যেরকম পোস্টে থাকার পরে তুমি বিহেভ করো। রাতারাতি আমি পার্সোনালিটিকে চেঞ্জ করতে পারবো না। কালকে আমি আইএস হয়ে গেলাম, তারপর থেকে আমি অন্যভাবে বিহেভ করছি, এটা পসিবল। আমার যে ইনহেরেন্ট নেচার, আমার যে ভিতরের একদম সত্তা, সেইটাকে যদি চেঞ্জ করতে হয়, ট্রান্সফর্ম করতে হয়, সেটা আজ থেকেই শুরু করতে হবে। তাই পড়াশোনার পাশাপাশি মেন্টাল প্রিপারেশনটা খুব জরুরি। একই সাথে অ্যাংজাইটিকে ফাইট করতে হবে আমাদের, যে আমি আদৌ পাস করবো কি করবো না, এক্সাম হবে কিনা, ভ্যাকেন্সি থাকবে কিনা। এই অ্যাংজাইটি করে কোনো লাভ নেই, কারণ এটা আমাদের হাতে নেই। সেকেন্ড ব্যাপার,
প্রচুর ধরনের কথা ওঠে, মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে আসে যে হয়তো কোথাও করাপশন হচ্ছে বা কোথাও কি হচ্ছে, এর থেকেও স্টুডেন্টরা ভেঙে পড়ে। আমাদেরকে বুঝতে হবে যে পাওয়ার থাকলে করাপশন হবে, দ্যাটস দ্য আলটিমেট ট্রুথ, এটা মেনে নিতেই হবে। এবং আমি বলবো ইন্ডিয়া অনেক ভালো কান্ট্রি অন্যান্য অনেক কান্ট্রির তুলনায়, যেখানে করাপশনের পরিমাণ অনেকটাই কম। আমাদেরকে মন্দের ভালোটাকে দেখতে হবে, আর কিছু করার নেই। এরপরে করাপশনকে নিয়ে হ্যান্ডেল করার জন্য অ্যান্টি করাপশন ব্যুরো থেকে শুরু করে মিডিয়া প্রত্যেকে আছে, আমার আলাদা করে কিছু করার নেই। আমি ম্যাক্সিমাম ছাত্র আন্দোলনে গিয়ে পাশে দাঁড়াতে পারি, কিন্তু সেটারও খুব বড় ভূমিকা পালন করবে বলে আমি জানি না করবে কিনা। সুতরাং আমাকে এটাও বুঝতে হবে যে এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে এর পরেও আস্থা রাখতে হবে, কোথাও গিয়ে বিশ্বাস রাখতে হবে যে গভর্নমেন্ট আলটিমেটলি ট্রান্সপারেন্ট ওয়েতে করবে। যদি আমার বিশ্বাস ভেঙে যায় আমি তো কিছুই করতে পারবো না লাইফে। তো আমাকে কোথাও কিন্তু একদম একদম এই বিষয়টা কিন্তু বারবার উঠে আসছে যে কোনো কিছু একটা ঘটনা ঘটলেই হাইকোর্টে কেস চলে আসছে, মামলা চলে আসছে। তো গভর্নমেন্ট কিন্তু শাসক দলের পক্ষ থেকে বারবার কিন্তু বলা হচ্ছে যে আমরা চাইছি নিয়োগ করতে, কিন্তু বিরোধী দল ছাত্রছাত্রীদেরকে ব্যবহার করছে তাদের রাজনৈতিক ফায়দা তোলার জন্য। এই উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? তবেই আমি এই কথা আগেও বলেছি, আমি বলেছিলাম যে যেটা আমি বারবার করে বলেছি, যে ছাত্ররা যখন একটা এক্সাম কি ক্র্যাক করার কথা ভাবছে তারা পুরোপুরি পলিটিক্সে ইনভলভ হয়ে গেলে পারবে না, কারণ আপনার কোনো যদি স্ট্রং পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে সেটা একটা ইম্প্যাক্ট ফেলবে। এর বাইরে আমাকে এটাও বুঝতে হবে যে কনস্টিটিউশনাল ওয়েতে যদি আমি কাজ না করতে পারি আমি কালকে একটা কনস্টিটিউশনাল পোস্টে যাওয়ার কথা। সুতরাং এটা কিন্তু খুব বাজে জিনিস। সুতরাং ডিরেক্টলি পলিটিক্সে ইনভলভ হওয়াটাকে আমি খুব একটা সাপোর্ট করি না ছাত্রছাত্রীদের জন্য। তার কারণ হচ্ছে তাতে তাদের কেরিয়ার ইম্প্যাক্ট করতে পারে, যে কেরিয়ারটা মেন। যদি পলিটিক্স করতে হয় আপনি সব ছেড়ে পলিটিক্স করুন, কারণ পলিটিক্সে ট্যালেন্টেড মানুষজনের দরকার, আমি সেটাকে সমর্থন করি, কিন্তু আপনি একই সাথে দুটো করতে পারবেন। সুতরাং অনেক ক্ষেত্রেই বিভিন্ন পলিটিক্যাল পার্টি আছে যারা কিন্তু আলটিমেটলি ফায়দা নেন, নিজেদের স্বার্থটা দেখবেন, এবং এটা ট্রুথ, এটা মানতে হবে। সুতরাং আপনি যদি ইউজড হয়ে যান, অন্য পার্টি কোনো একটা পার্টি তার নিজের ফায়দা নিল, গভর্নমেন্টের তরফ থেকে কিছু একটা ঘটনা ঘটলো, আলটিমেটলি আপনি কিন্তু স্কেপগোট হয়ে যাবেন। তো এই স্কেপগোট হয়ে গিয়ে লাভ নেই। আমাকে বুঝতে হবে যে গভর্নমেন্টের যদি তরফ থেকে প্রপার ওয়েতে ট্রান্সপারেন্ট ওয়েতে যদি আপনার রিক্রুটমেন্ট না হয়ে থাকে, তার জন্য ইন্ডিয়ান জুডিশিয়ারি সিস্টেম আছে, এর বাইরে পুলিশ আছে, এর বাইরে প্রশাসন আছে, মিডিয়া আছে, প্রত্যেকে আছে, এবং তারা কিন্তু প্রত্যেকে প্রোঅ্যাক্টিভ। আমাকে আস্থা রাখতে হবে আমার কনস্টিটিউশনাল বডিগুলোর উপরে, এবং সেইটা রেখে আমাকে আমার কাজটা করতে হবে। কারণ এখানেতে দেখুন, এখানেতে ফোকাস করা ছাড়া কোনো অপশন নেই আমাদের কাছে। আলটিমেটলি পরীক্ষা হলে কিন্তু আমরা যারা আন্দোলনে নেমেছিলাম তাদেরকে আপার হ্যান্ড দেওয়া হবে তা না, পরীক্ষা হলে সেই আমাকে পরীক্ষা দিতে হবে এবং জিরো থেকেই ফাইট করতে হবে। সুতরাং আমাকে ফোকাসটা রাখতে হবে পড়াশোনা। এবং এই যে অ্যাংজাইটি, ফিয়ার অফ ফেলিওর, বিশেষ করে যে আমি হয়তো ফেল করে যাব, মুখ দেখাতে পারবো না, লাইফটা অনেক বড়, প্রচুর ফেলিওর গো থ্রু করে মানুষ কিন্তু বেঁচে থাকে, এবং ফেলিওর থেকে যারা শিখতে পারে তারা উইনার হয় আলটিমেটলি। সুতরাং আমাকে এই অ্যাটিটিউডটাই রাখতে হবে যে লাইফে যাই হয়ে যাক, কি হবে, 2বার ফেল করবো, 4বার ফেল করবো, ডাজন্ট ম্যাটার। এবং লাইফটা অনেক বড়, আমার কাছে প্রচুর অপরচুনিটি আছে। অনেক স্টুডেন্ট বলে স্যার যদি নাই পেলাম WBCS এর মতো কোনো এক্সাম, আমরা যদি ছোট একটা এক্সাম ক্লিয়ার করতে পারি সেটাই কি খারাপ? না, খারাপ নয় অবশ্যই। হয়তো কোথাও গিয়ে একটা আক্ষেপ থাকে যে আমি এইটা আমার ড্রিম ছিল, কিন্তু আমি গভর্নমেন্টের সাথে কাজ করার সুযোগ পাচ্ছি। যদি অ্যাটিটিউডটা আমার মহৎ হয় এবং আমার পারপাসটা খুব বড় হয় যে আমি গভর্নমেন্টের পার্ট হতে চাই, আমি মানুষজনকে সার্ভ করতে চাই, আপনি ICDS এ পেয়েও কিন্তু খুশি হবেন। হয়তো WBCS বা IAS হলে যতটা আপনার স্ট্যাটাস থাকছে সেটা আজকে থাকছে না, কিন্তু কোথাও গিয়ে আপনার স্কোপ আছে কাজ করার, এবং আপনি কাজ করে ভালোভাবে এই স্কোপটাকে কাজে লাগিয়েও কালকে কিন্তু আপনি রাষ্ট্রপতি পুরস্কারও পেতে পারেন, পদ্মশ্রীও পেতে পারেন। সো দেয়ার ইজ অ্যান অপশন। মানে আমি বলতে চাইছি রেকগনিশন। আপনি একটা গ্রাউন্ড লেভেলে, গ্রাসরুট লেভেলেতেও কিন্তু ভালোভাবে কাজ করতে পারেন। তো আপনার অ্যাটিটিউডটা কি? আপনার অ্যাটিটিউড যদি হয় এটা যে আমি স্ট্যাটাস চাইছি, ফেম চাইছি, মোটা টাকা স্যালারি চাইছি, তাহলে মুশকিল। অ্যাটিটিউড রাখতে হবে যে আমি গভর্নমেন্টের পার্ট হতে চাইছি কিনা, গভর্নমেন্টের পার্ট হয়ে মানুষকে সার্ভ করতে চাইছি। আমার অ্যাটিটিউড যদি হয় যে হ্যাঁ আমি এমন সার্ভিসে যাব যেখানে আমি জনগণকে সার্ভ করার সুযোগ পাবো, তাহলে তাদের জন্য অবশ্যই গভর্নমেন্ট সার্ভিস। এবং গভর্নমেন্ট সার্ভিসের প্রচুর অপশন আছে। হয়তো একটা চাকরি আপনি পেলেন না, কালকে আপনি ভেঙে পড়লেন, ছেড়ে দিলেন, অন্য একটা এক্সাম আসবে, অন্য কেউ ক্র্যাক করে বেরিয়ে যাবে। সুতরাং আপনি যেখানে থামবেন সেখানে কিন্তু লাইফ এন্ড করছে না, অন্যজন সেই সুযোগটা নিয়ে নেবে। তাই আপনাকে ফাইট করতেই হবে। কম্পিটিশনের যে প্রেশারটা থাকে, এটা একটা কম্পিটিটিভ এক্সামের এনভায়রনমেন্ট, সুতরাং এই প্রেশার থাকবে।
পৃথিবীর সমস্ত স্কোপেতে আছে, শুধু গভর্নমেন্ট জবে নয়। আপনি আজকে জার্নালিস্ট, আজকে জার্নালিজমেতে কম্পিটিশন আছে। তো সুতরাং প্রত্যেকটা জায়গাতে কিন্তু কম্পিটিশন আছে এবং আমাদের কম্পিট করতেই হবে। এবং আমরা জানি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এই তত্ত্বটা জানি ডারউইনের, মানে আমি যদি আলটিমেটলি ফিট না হই আমি কিন্তু সার্ভাইভ করতে পারবো না। একদম। তো আপনাকে সার্ভাইভ করতে গেলে আপনাকে 8-5 জনের সাথে ফাইট করে আপনাকে জিততে হবে এবং ফিট হতে হবে। সুতরাং এইটা ছাড়া কোনো অপশন নেই। মেন্টালি রেডি হতে হবে, মেন্টালি প্রচন্ড রকম ভাবে স্ট্রং থাকতে হবে। ফেলিওরকে ভয় পাওয়া চলবে না, লজ্জা পাওয়া চলবে না ফেলিওরকে। এবং একই সাথে এটা মনে রাখতে হবে, কে পাস করে গেল, কে চাকরি পেয়ে গেল, কে সেটেল করে গেল লাইফে, তার সাথে আমার কিছুই যায় আসে না, কারণ তার লাইফ ডিফারেন্ট, আমার লাইফ ডিফারেন্ট। অনেকেই আক্ষেপ করে যে আমি হয়তো দিল্লিতে পড়তে যেতে পারিনি, কলকাতার বড় কোনো ইনস্টিটিউটে ঢুকতে পারিনি কারণ আমার বাবার টাকা নেই, আমি খুব গরিব ফ্যামিলি থেকে বিলং করি, এই বলে সে জীবনটা কাটিয়ে দেয়। তোমার কাছে দুটো অপশন সবসময়, একটা ভিকটিম সেজে দুঃখ করা, কান্নাকাটি করা, আরেকটা হচ্ছে নিজের লাইফটা চেঞ্জ করে ফেলা, যাতে করে পরবর্তী জেনারেশন অ্যাটলিস্ট এই কথাটা না বলে যে আমার বাবাও কিছু করতে পারে। সুতরাং একটা সাকসেস মানুষের একার জীবন চেঞ্জ করে দিচ্ছে তা নয়, পুরো ফ্যামিলির জীবন চেঞ্জ করছে। বড়ভাবে সাকসেসফুল হতে পারলে পুরো পরিবেশটাকে চেঞ্জ করে দিয়ে দেয়, যে পরিবেশে আমরা থাকি, মানে আমাদের পাড়া প্রতিবেশীর কালচার পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। আমরা যদি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি যিনি মারা গেলেন ডক্টর প্রণব মুখার্জির কথা বলি, আমরা প্রত্যেকে গর্বিত, তিনি একমাত্র বাঙালি রাষ্ট্রপতি। সুতরাং তাকে কিন্তু আমরা শুধুমাত্র একজন কংগ্রেসের পলিটিক্যাল পার্সন হিসেবে দেখি না, তিনি কিন্তু রাষ্ট্রপতি এবং একজন বিরাট বড় প্রায় 50 বছরের কেরিয়ার ওনার, এক্স্যাক্টলি 50 বছরের পলিটিক্যাল কেরিয়ার। সুতরাং এরকম মানুষকে প্রত্যেকে মর্যাদা দেবে এবং তিনি ভারত রত্ন প্রাপ্ত। সুতরাং তিনি কিন্তু বাঙালি জাতিকে গর্বিত করেছেন। এরকম ভাবেই আজকে যদি আমি ইউপিএসসি ক্র্যাক করি, ডাব্লিউবিসিএস ক্র্যাক করি, বা হয়তো আমি প্রাইমারি স্কুল টিচারই হলাম, কিন্তু এমন টিচার হলাম যে টিচারের নাম কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট মনে রাখছে, দেখা হলে প্রত্যেকটা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যায়, এস্টাবলিশ স্টুডেন্ট পায়ে হাত দিয়ে প্রণাম করছে এবং নিজের ছেলে মেয়েকে ইন্ট্রোডিউস করাচ্ছে যে আমি গর্বিত এরকম টিচারের সান্নিধ্যে আসতে পারার জন্য। সেই টিচারের কিন্তু জীবন সাকসেস, এবং সেই টিচার কিন্তু নিজের ফ্যামিলি, নিজের জেনারেশন নয়, পুরো পরিবেশটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছে, পুরো পরিবেশ, পুরো পাড়ার কালচারটাকে চেঞ্জ করে দিয়েছে। আমি বলবো সেই অ্যাটিটিউড রাখতে, এবং প্রত্যেককে আমি জানাবো যে আলটিমেটলি আমার তরফ থেকে শুভেচ্ছা থাকছেই, এবং আলটিমেটলি যারা সাকসেসফুল হতে চায় তারা কিন্তু সাকসেসফুল হতেই পারে। একদম। তাই এই অ্যাটিটিউডটা রাখতেই হবে সাকসেসফুল হওয়ার, এবং যতদিন না সাকসেসফুল হতে পারছি লেগে থাকতে। অনেক অনেক ধন্যবাদ স্যার টাইমস বাংলাতে সময় দেওয়ার জন্য। ছাত্রছাত্রী আপনারা যারা দেখছিলেন এই মুহূর্তে, আপনাদের সঙ্গে এত সময় কথা বললেন রুদ্র মুখার্জি স্যার, যার সম্পর্কে দ্বিতীয় করে বলার অপেক্ষা রাখে না। তিনি একাধারে ইউপিএসসির জন্য ভালো একজন ট্রেনার হিসেবে কাজ করেছেন বহুদিন, এবং পাশাপাশি তিনি দিল্লিতে ছিলেন এবং তিনি বেঙ্গলে ব্যাক করে তিনি এই মুহূর্তে পিএসসি অর্থাৎ ডব্লিউবিসিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকেই তিনি গাইড দিচ্ছেন এবং তিনি মোটিভেট করছেন যে কিভাবে আলটিমেট তারা নিজের লক্ষ্যে পৌঁছাবে। তো আপনারা দেখতে থাকুন, পরবর্তী কোনো এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।